হ্যাঁ বন্ধুরা, আগে তো ট্রিনিদার অনেক কাহিনী তোমার বলেছি, সেই গল্পটাই চলছে। আমি পর্বে পর্বে খণ্ডে খণ্ডে তোমাদের বলছি। এখন সেই গল্পেরই বাকি অংশটা আমি কিছুটা তুলে ধরছি। এই অংশটা হচ্ছে শেঠ ঢুন্ডুরাম। সেই প্যালা যে সেই তো সেই ছিটকে বেরিয়ে এসেছিলো গজের চরের পাল্লা থেকে, তো প্যালারাম ছিটকে বেরিয়ে এসেছিলো সেই দাম করে আছাড় খেয়ে। ওঠ জোয়ান হেই, ওঠ জোয়ান হেই বলে পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে গর্তের বাইরে প্যালারাম এসে পড়ল। তখনও তার প্যালাজরের পিড়েটা পেটের মধ্যে কচ্ছপের মতন লাফাচ্ছে। অবশ্য কচ্ছপকে আমি কোনোদিন লাফাতে দেখিনি। সুরসুর করে সে শুধু সুর বের করে সে একটু একটু করে এগিয়ে যায়। কিন্তু কচ্ছপ যদি কখনো লাফায়, আনন্দে হাত পা তুলে নাচতে দেয়, তাহলে যেমন হয় আমার পিলেটা ঠিক তেমনি নাচতে লাগলো। সে এক বিদিকিচ্ছিরি ব্যাপার। পুরো 5 মিনিট পিলের নাচ টাচ থামলে কামরা গাছটা সেই দেখে গেলাম, যার ফল খেতে গিয়ে আমি সুরুত করে তলায় ঢুকে গেছিলাম। সেই কামরাঙা গাছটায় ডাল ধরে চারিদিকে তাকিয়ে দেখলাম, কোথাও কেউ নেই। ক্যাবলা নেই, টেনিদা নেই, কোথায় গেছে কে জানে। উধারে একটা আমড়া গাছে বসে একটা বাঁদর আমাকে ভেঙচি কাটে, করে ভেঙচি কাটছে। আমিও দাঁত মুখ খেঁচে ভেঙচি কেটে দিলাম। আমাকে দেখে বাঁদরটা রেগে গেল, কিচ কিচ কিছু বোধহয় কিছু একটা বোধহয় বললো, তুমি একটা বিচ্ছু। আবার টুক করে পাতা হালে হারিয়ে গেল। পায়ের তলায় গর্তটার ভেতরে গজেশ্বরের গোয়ানি আজ আমি শুনতে পাচ্ছি। আমার বেশ লাগছিল। আমাকে বলে কিনা কাটলেট করে খাবে। যাচ্ছে সব ইংরেজি শব্দে, যাচ্ছে তাই সব ইংরেজি শব্দের মানে জিজ্ঞেস করছিল আমাকে। জিজ্ঞেস করছিল হুনুর রাজধানীর নাম কি। বেশ হয়েছে, পাহাড়ি কাঁকড়া বিছে একটা কামড় দিয়েছে যে পুরো দিন এখন গান গাইতে হবে গজেশ্বরকে। এবার আমার চোখ পড়লো সেই কালান্ত গোবরটার দিকে। এখনো তার ভেতরে পা পিছলে যাওয়ার সে দাগ রয়েছে। এই পাষণ্ড গোবরটাই আমার পাতালে নিয়ে গেছিল। ভারী রাগ হলো। গোবরকে একটু শিক্ষা দিতে হয় বলে আমি সজোরে এক পা দিয়ে মারলাম পদাঘাত করে। এ কি ভারী ছ্যাঁচা গোবর, তো আমার নাকে মুখে ছিটকে চলে এলো। আমি ঠিক করলাম এখানে থাকার বুদ্ধিমানের কাজ নয়। গজেশ্বরকে বিশ্বাস নেই। হঠাৎ যদি সে গর্তে থেকে আবার ওপরে চলে আসে, তাহলে তো আর দেখতে হচ্ছে না। পত্রপাঠ এখান থেকে আমি কেটে পড়ি। কিন্তু যাই কোন দিকে, ঝর্ণি পাহাড়ে বাংলোর ঠিক পিছন দিকে যে এসে পড়েছি সেটা বুঝতে পারছি, কিন্তু কোন ধার দিয়ে যাব, কীভাবে যে এসে পড়েছিলাম সে তো আর মনে নেই। ওই মক্ষম আচার খাওয়ার পর থেকে মাথার ভেতর সব যেমন সব গুলিয়ে হালুয়ার মতন তালগুল পাকিয়ে গেছে। ডাইনে যাব না বাঁয়ে যাব। এখন আমার একটা বদদোষ আছে, পটলডাঙ্গার বাইরে যদি আমি চলে আসি, আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিচ্ছু চিনতে পারি না। একবার দেওঘরে গিয়ে কি হয়েছিল জানো, আমার পিস্তদের ভাই ফচুদাকে বলেছিলাম, দেখো ফচুদা কি আশ্চর্য অবাক, উত্তর দিক থেকে কেমন চমৎকার সূর্য উঠছে। ফচুদা শুনে কটাং করে আমার কানে একটা লম্বা মোচড় দিয়ে দিল। স্ট্রেট এখান থেকে রাঁচি চলে যায় পেলা, মানে রাঁচির পাগলা বাড়াতে। ওটা কি উত্তর দিক? যাই হোক, কোন দিকে যাব ভাবতে ভাবতেই আমার চোখ একবারে ছানা বড়া। কে চমচমও বলতে পারো তোমরা। এদিকে জঙ্গলের ভেতরে গুটি মেরে মরে কারা যেন আসছে, আমি আওয়াজ পাচ্ছি। কাঠবেড়ের ল্যাজের মতো ওটা কাঠ দাড়ি হাওয়ায় দুলছে, আমি দেখতে পাচ্ছি দূর থেকে কারা যেন আসছে। আমার তো আবার ভয় ধরে গেল। স্বামী ঘুটঘুটানন্দ, নির্ঘাত, ওমা, তার পেছনে আরো দুটো মস্ত সন্ডা জোয়ান লোক। তাদের হাতে দুটো মুখ বাঁধা সন্দেহজনক হাঁড়ি, মনে হচ্ছে সর্পযোগের হাঁড়ি, মানে সেই দই রসগোল্লা টল্লা থাকা সম্ভব। একা নিশ্চয়ই খাবে না, যতদূর সম্ভব হাবুল খেনকেও ভাগ দেবে। যাই হোক, আমি পটলডাঙ্গার প্যারালাম, রসগোল্লার ব্যাপারে একটুখানি দুর্বলতা আমার আছে, কিন্তু সেই নামে আমি আবার গজেশ্বরের পাল্লায় পড়তে চাই না। কিছুতেই না। কেটে পড়ি এখান থেকে। শুট করে বাঁ পাশে একটা ঝোপে ঢুক পড়লাম। দৌড়ানো যাবে না, পায়ের আওয়াজ শুনতে পেয়ে যাবে ওরা। ঝোপের মধ্যে আমি সুরসুর করে এগোতে চললাম। চলেছি, কোন দিকে জানি না। ঝোপঝাড় পেরিয়ে, নালা নর্দমা পেরিয়ে একটা শেয়ালের ঘাড়ের ওপরে পড়তেও সামলে নিয়েছি।
চলেছি তো চলেছি, আবার যদি দস্যু ঘচাংকুর পাল্লায় পড়ি তাহলেই গেছি। গজেশ্বর যেরকম চটে রয়েছে আমার ওপর, এবার পেলে আর দেখতে হবে না, সোজা শুক্তই বানিয়ে ফেলবে আমাকে। প্রায় ঘন্টাখানেক এলোপাতাড়ি হাঁটার পর দেখি সামনে একটা ছোট্ট নদী, কি সুন্দর ঝুরঝুর করে তির করে জল বয়ে চলেছে, ঝুরঝুর করে হাওয়া চলছে, গায়ে সুন্দর লাগছে। আহা, কি মনোরম দৃশ্য! চারিদিকে ছোট বড় নানা পাথর। আমার তখন পা ভেঙে আসা জোগাড়, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা, গলার তেষ্টায়ও খুব গলাটা শুকিয়ে গেছে জল তেষ্টায়। পাথরের উপর বসে গাড়িটা জিরিয়ে নিল, একটু জলও খেলুম, ঝর্নার জল ধরে, নদীর জল ধরে খেলাম। বেশ ছায়া ছায়া জায়গাটা, শরীরটা যেন জুড়িয়ে গেল। চারিদিকে পলাশের বন, নদীর ওপরে আবার দুটো নীলকণ্ঠ পাখি সুন্দরভাবে বসে আছে। জল খেলুম তো ভালো, ঠান্ডা জল, মিষ্টি জল, এরা মেজাজটা বেশ শরীফ হয়ে গেল। দস্যু ঘচাংফু, গজেশ্বর, টেনিদা, ক্যাবলা, আবুল সেন সব ভুলে গেলাম। মনে এত ফুর্তি এলো যে আমার মনে হলো চারা রামাহো বলে গান গাইতে ইচ্ছে করলো। কেবল চারা রামাহো বলে সবে ধরেছি, এমন সময় ভোঁপ 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 করে পেছন দিকে ভেঁপুর আওয়াজ পেলাম। দূর তারা একদম রসভঙ্গ করে দিল। ওমা, তাকিয়ে দেখে ইচ্ছাতে বড় কথা, এখানে মোটর গাড়ি এলো কোত্থেকে এই ঝন্টি পাহাড়ের জঙ্গলে? তাকিয়ে দেখলাম নদীর ধার দিয়ে একটা রাস্তা গেছে বলে, আর একটু দূরে এই রাস্তার উপরে পলাশবনের ছায়া একটা নীল রঙের মোটর গাড়ি দাঁড়িয়েছে, সেই ভোঁপ 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 করে হর্ন বাজাচ্ছে। কি সর্বনাশ! এরাও কি ঘচাংকুর দলের নয় তো? কিন্তু ডিটেকটিভ গল্পে তো এরকম পুরো পড়া যায়। নিবিড় জঙ্গল, একখানা রহস্যজনক মোটর, তার ভেতর 3-4টে কালো মুখোশ পরা লোক, তাদের হাতে পিস্তল, আর ডিটেকটিভ হিমাদ্রি রায়ের চুক্তা করে মনুমেন্টের চূড়ায়। ভাবতেই আমার প্যালাজলের পিড়েটা ধপাস ধপাস করে লাফাতে লাগলো। ওই সেই কচ্ছপের নৃত্য আর কি। উঠে একটা রামদৌড় লাগাবো ভাবছি, এমন সময় আবার ভোঁ 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 করে আওয়াজ, মোটর গাড়ির হর্ন বাজছে। তারপরে গাড়ি থেকে যে নেমে এলো তাকে দেখে আমি একটু থমকে গেলাম। না, এ তো দস্যুদলের লোক হতে পারে না। গোয়েন্দা কাহিনীতে এরম লোককে আমি দেখিনি। প্রকাণ্ড থলথলে ভুঁড়ি, দেখলে মনে হয় ক্রেন দিয়ে তুলতে গেলেও ক্রেন ছিঁড়ে পড়বে। গায়ে সিল্কের পাঞ্জাবিটা তৈরি করছে, বোধহয় একটা গোটা থান কাপড় খরচ হয়েছে। প্রকাণ্ড একটা বেলুনের মতন মুখ, টাকটাকে প্রায় ঠুকে বসে আছে মুখ, মাথা একটা বিরাট হলুদ পাগড়ি, গলা ফলা বাঘ নেই, যেন মনে হচ্ছে থুতনির পরেই বুক, কোনো গলা ফলার চিহ্ন নেই, এত থলথলে শরীর। পেটের ভেতর থেকে প্রায় বেরিয়ে এসছে মনে হচ্ছে, মানে মুখটা মনে হচ্ছে না পেট থেকেই বেরিয়ে এসছে, এমন চেহারা। থুতনির তলাতেই একগোছা সোনার হার চিকচিক চিকচিক করছে, মানে বড়লোক কোনো শেড যে বোঝাই যাচ্ছে। দুহাতে 10টা আঙুলে আংটি, একখানা মোক্ষম শেঠজি, কোনো সন্দেহই নেই। না, এ দস্যু ঘচাংকুরের লোক হতেই পারে না। বরং ঘচাংকু দস্যু দল সাধারণত যাদের ওপর নজর দেয়, অর্থাৎ শেঠদের যে দিকে, সেই দলের কেউ হবে। এরকম নিটল শেঠজি খামোকে জঙ্গলে ঢুকতে যাবে কেন? আমি তো জল খেয়ে নিই বন্ধুরা, জল তেষ্টা পেয়েছে, জল খেয়ে তারপরে ঢুকতে। হঠাৎ শেঠজি বলে উঠলো, আমাকে ডেকে উঠলো, খোঁকা, খোঁকা, একটু ইধার আসো। আমাকেই তো ডাকলেন মনে হচ্ছে। আমি ছাড়া তার কাছাকাছি আর কোনো খোঁকাকে আমি দেখতে পেলাম না। 5-7 ভেবে আমি গুটি গুটি এগোলাম তার দিকে। নমস্তে শেঠজি। নমস্তে খোঁকা, নমস্তে। শেঠজি হাসলেন মনে হলো। বেলুনের ভেতর গোটা দিনে দাঁত চকচক করছে, চোখের ঝলক দিল, মানে তুমি দাঁতও সোনা লাগানো আছে। সেটলো না, তুমি কার লেরকা আছেন বটে, এখানে কি করতেছেন তুমি?
ভাবলাম সত্যি কথাটাই বলে দিই। তারপরে কেন মনে হলো কার্পেটে কি আছে কি মতলব কিছুই বলা যায় না। এই ঝর্ণি পাহাড়ে জায়গাটা মোটেই সুবিধাজনক। শেঠজির অত বড় ভুঁড়ি আলে কোন রহস্য লুকিয়ে আছে কিনা সে তো আমি জানি না, খাসমহল লুকিয়ে গেছে কিনা কে বলবে। হোঁ করে বলে দিলাম, আমি হাজারিবাগ স্কুলে পড়তেছেন, এখানে পিকনিক করতে আসিয়াছেন। পিকনিক করতে আসিয়াছেন? ভালো কথা। বেলুনের মতন চোখ দুটো মিটমিট করলো। এত দূরে? তা দলের আউটসাব লেরকারা কোথায় আছেন? আছেন এদিক ওদিক কোথাও আছেন। আঙুল দিয়ে আন্দাজে যেদিকটা দেখিয়ে পারলাম দেখিয়ে দিল। তারপর পাল্টা জিজ্ঞেস করলো, আপনি কি আছেন বটে? এই জঙ্গলে আপনিই বা কি করতেছেন? শেঠজি বললেন, আমি শেঠ ঢুন্ডুরাম আছি। কলকাতায় আমার দোকান আছে, রাঁচিতে ভি আছে। এখানে আমি এসেছি জঙ্গলে ইজারা লিবার জন্য। ও, জঙ্গলে ইজারা লিবার জন্য? হঠাৎ আমার খুব রসিকতা করতে ইচ্ছে হলো। কিন্তু জঙ্গলে তো বেশি ঘোরাঘুরি করবেন না শেঠজি, এখানে ভাল্লুকের উৎপাত আছে। হ্যাঁ, ভাল্লুক ভি আছে? শেঠজি যেমন জিজ্ঞেস করলো, তা ভাল্লুক কি মানুষকে কামড়াচ্ছেন? খুব কামড়াচ্ছেন, ফেলেই কামড়াচ্ছেন। হ্যাঁ, শেঠজিকে বললাম, ভুঁড়ি দেখলে জোরে জোরে কামড়াচ্ছেন, মানে ভাল্লুকরা তো ভুঁড়ি খুব ভালোবাসেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আয় রাম রাম বলে শেঠজি হঠাৎ লাফিয়ে উঠল। অত বড় শরীর নিয়ে এমন জোরে লাফাতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। তারপর মন চারেক ওজনের সিল্কের সেই প্রকাণ্ড বস্তার মতন শরীর নিয়ে এক দৌড়ে গিয়ে মোটরে উঠলো, চেঁচিয়ে বলল, এই ছগরলাল, আরে মোটরিয়া তো ফাঁকাও, জলদি জলদি। ভোঁ 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 করে চোখের পলক ফেলতে না মতো ঢন্ডুরামের নীল রঙের মোটর গাড়ি জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আমি আরো 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে পরমানন্দে হাসতে লাগলাম। বেড়ে রসিকতা একখানা করেছি, কিন্তু বেশিক্ষণ আমার মুখে হাসি রইল না। ঠিক আমার পেছনে জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ হলো, হালুম। ভাল্লুক নয়, ভাল্লুকের বর্ধা অর্থাৎ বাপ। রসিকতার ফলে যে এমন হাতে নাতে ফল ফুলবে আমি তো বুঝতেও পারিনি। কে জানতো? বাপরে, গেছি বলে আমি এক পেল্লায় লাভ। শেঠজির চাউছে দৌড়ে, আর লাভ দিয়ে ঝপাং করে একেবারে নদীর কনকনে জলের মধ্যে। পেছন থেকে সঙ্গে সঙ্গে আরো জোরে আওয়াজ হলো, হালুম। যাই হোক, বাপস কি ঠান্ডা জল, হাড়ে কাঁপুনি লেগে গেল। আর স্রোতও তেমনি, পড়েছি হাঁটু জলে, কিন্তু দেখতে দেখতে প্রায় 30 হাত দূরে আমি ভেসে চলে গেলাম। কিন্তু জলসই না হলে বাঘসই, মানে বাঘের জলযুক্ত হতে হবে এক্ষুনি, মানে আমাকে তো বাঘে খাবেই। কিছু বাঘ তো আর এইটুকু জলে ঝাঁপিয়ে আমায় তুলে নেবে। আঁকু মাঁকু করে নদী পার হতে গিয়ে একটা পাথরে হোঁচটকে জলের মধ্যেই মুখ থুবড়ে পড়ে গেলাম। খানিকটা জল চোখে নাকে মুখে ঢুকে গেল, আর তক্ষুনি হলো বাঘটা পিছন থেকে আমার ঘাড়ের ওপর বোধহয় লাফিয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই বাঘের গর্জনে নয়, শোনা গেল অট্ট হাসি, হা 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 হা। বাঘ হাসছে, বাঘ কি কখনো হাসতে পারে? কেউ কি কখনো বাঘকে হাসতে দেখেছে? চিড়িয়াখানাতে আমি অনেক বাঘ দেখেছি, তারা হাম হাম করে হুম হুম করে ডাকে, কিন্তু ভোঁস ভোঁস করে ঘুমোয়, তেও দেখেছি। আমি অনেকদিন দাঁড়িয়ে হয়েছি, বাঘের নাক কি ডাকে? যদি নাক ডাকে সেটা কেমন শুনতে লাগে? একদিন বাঘের হাসি শোনার জন্য এক দ্বীপের নস্যি বাঘের দিকে ছুঁড়ে মরবো ভেবেছিল, কিন্তু আমার পিস্তল দ্বারা কচুটার ডিব্বেটা কেড়ে নিয়ে আমার চাঁদের ওপর চটাস করে একটা কাঁটটা মারলো। বাঘের হাসি কোনোদিন যে শুনতে হবে সে কথা স্বপ্নেও ভাবি। আজ দেখি বাঘও হাসছে, কেলেঙ্কারি ব্যাপার। পিছনে ফিরিয়ে দেখবো ভাবছি, সঙ্গে সঙ্গে একটা নুড়িতে হোঁচট খেয়ে জলের মধ্যে আবার মুখ থুবড়ে পড়ল। আবার সেই অট্টহাসি। কেন যে এখানে জলের মধ্যে পড়লাম কে জানে। এই বেলা উঠে আয়, খুব হয়েছে, এরপর নির্ঘাত ডবল নিউমোনিয়া হয়ে যাবে, হয়ে মারাও যেতে পারিস। এ তো বাঘের গলা নয়, নির্ঘাত টেনিদা বা ক্যাবলা। আর কে? নির্ঘাত ক্যাবলা। পাশে টেনিদাও দাঁড়িয়ে।
দুজনে মিলে দন্ত বিকশিত করে পরমানন্দ হাসছে, যেন পাশাপাশি একজোড়া শাঁকালুর দোকান খুলে বসেছে। টেনিদা তার লম্বা নাকটায় কুচ করলো। পিছন থেকে একটা বাঘের ডাক দিল, আর তাতেই এমন লাফ দিয়ে জলে পড়ে গেলি। ছ্যা ছ্যা, তুই একটা কাপুরুষ। অ দুজনে মিলে বাঘের আওয়াজ করে আমার সঙ্গে বিটকেল রসিকতা হচ্ছিল। কি ছোট লোক দেখেছো, মিচিমিচি জলে ভিজিয়ে আমাকে ভূত করে জলে শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। রেগে আগুন হয়ে আমি নদী থেকে উঠে এলাম। খামকা এরকম দরকারি ইয়ার্কির মানে আছে? কেন এরকম আমার সাথে ইয়ার্কি করবে? আমি গোবেচারা পেলারাম, আমি পেলা জলে ভুগি। ক্যাবলা বললো, তোরই বা এসব ইয়ার্কির মানে কি? দিব্যি আমাদের পেছনে শামুকের মতন গুড়ি গুড়ি মেরে আসছিলি, তারপরে একবারে নোপাত্তা, যেন হাওয়ায় মিলিয়ে গেলি। ওদিকে আমরা সারাদিন খুঁজে খুঁজে হয়রান, শেষে দেখি এখানে বসে মনে আনন্দে পাগলের মতন হাসা হচ্ছে। তাই তোর খরচে আমরাও একটু হেসে নিলুম। আমি কি ইচ্ছে করে হাওয়ায় মিলিয়ে গেছিলাম? আমি তো পড়ে গেছিলাম দস্যু ঘচাংখুর গর্তে। ঘচাংখুর গর্তে সে আবার কি? ওরা দুজনেই হাঁ করে চেয়ে এলো। কিংবা ঘুটঘুটানন্দেরও গর্ত বলতে পারো। স্বামী ঘুটঘুটানন্দ। ক্যাবলা বাড়তিনে খাবি খেলো। টেনিদা তেমনি হাঁ করে রইল, ঠিক যেন দাঁড় কাল। সেই একই সঙ্গে গজেশ্বর গাড়ু, সেই হাতির মতন লোকটা। হ্যাঁ, আরও আছে সে ঢুন্ডুরামের নীল মোটর গাড়ি। হ্যাঁ, বলিস কি? ওরা একদম বোকা বনে গেছে। দেখে আমার ভারী মজা লাগলো। ভাবলুম চার্জা করে গানটা আরম্ভ করে দিই, কিন্তু পেটের মধ্যে গুড়গুড়িয়ে ঠান্ডা লাগছে। এখন গাইতে গেলে গড়া কেমন গিটকিরি বেরোবে। বললুম, চলো আগে তো বাংলায় ফিরি, তারপরে সব বলছি। সব কথা শুনে বিশ্বাসই করতে চাইছে না। স্বামী ঘুটঘুটানন্দে হচ্ছে ঘচাংকু, সঙ্গে সেই গজের গাড়ুই, আবার পাহাড়ের গর্তের মধ্যে। যা বাজে গল্প করার জায়গা পাসনি। টেনিদা বলল, নিশ্চয়ই জঙ্গলের মধ্যে ঘুরতে করে পেলা জলে তোর জ্বর এসেছিল, আর জ্বরের ঘরে ওইসব উস্তুম থুস্তুম খেয়াল দেখেছিস, স্বপ্ন দেখেছিস মনে হয়। বেশ, খেয়ালই হোক বা স্বপ্নই হোক, কাঁকড়া বীজের কামড়ের জেটটা মিটে যাক আগে, তারপর আসবে ওই গজেশ্বর গাড়ি। তুমি আমাদের লিডার, তোমাকেই ধরে ফাউল কাটলেট বানাবে। ক্যাবলা মনে হলো ফাউল মানে মুরগি। টেনিদা তো মুরগি নয়, কারণ টেনিদার পাখা নেই। তবে পাঁঠা বলা যায় কিনা জানি না। মুশকিল হলো পাঁঠার আবার 4টে পা। আচ্ছা টেনিদা, তোমার পা দুটো কি না 4টে পা বলা যেতে পারে? তোমাকে কি পাঁঠা বলা যেতে পারে? টেনিদা ক্যাবলাকে চাঁটি মারতে গেল। চাঁটিটা ক্যাবলার মাথায় লাগলো না, লাগলো চেয়ারে পেটে। বাপরে বলে টেনিদা চিৎকার করে কিছুক্ষণ ধেই করে নাচতে লাগলো ব্যথার চোটে। নাচ টাচ থামলে। তোদের মতন গোটা করে গাড়লকে সঙ্গে আনাই ভুল হয়েছে। ওদিকে হতচ্ছাড়া হামলাটা যে কোথায় বসে আছে তার পাত্তা নেই। আমি একা কত দূর সামলাও? আহা হা হা, কত সামলাচ্ছ? ক্যাবলা বললে, তুম কেসে লিডার হতো মালুম হো গিয়া, তোমাকে কে সামলায় তারই ঠিক নেই। টেনিদা আবার চাঁটি তুলেছিল। চেয়ার থেকে শট করে সরে গেল ক্যাবলাটা। আমি তখন রেগে বললাম, তোমরা এই কয়রা বসো ওদিকে গজের ঘরে হাবুলকে এতক্ষণ চপ করে খেয়ে ফেলো। ক্যাবলা হলো মাটন চপ। হাবলাটা 1 নম্বরের ভেড়া, কিন্তু আপাতত ওঠা যাক থেকে না। পেলা সত্যি বলছে কিনা একবার যাচাই করে দেখাই যাক। চল পেলা, কোথায় তোর ঘুটঘুটানন্দের গর্ত একবার দেখে আসি। ওটো টেনিদা, কুইক। টেনিদার নাক টাক কুঁচকে দাঁড়া, একটু ভেবে দেখি। ক্যাবলা বললে, ভাবার কি আছে? রেডি, কুইক মার্চ, 1 2 3। টেনিদা কুইনিন জীবনের মতন মুখ করে বললে, মানে আমি ভাবছিলাম এইসব পাহাড়ের গোয়ে ঢোকাটা কি ঠিক হবে? আমাদের তো দুগাছার লাঠি ছাড়া আর কিছুই নেই। ওদের সঙ্গে হয়তো পিস্তল বন্দুক আছে, তাছাড়া ওদের দলে হয়তো অনেক গুন্ডা। আমরা তো মোটে 3 জন। ঝাঁটুটাও বাজার করতে গেছে। ক্যাবলা বুক চিতিয়ে বলল, কি আর হবে টেনিদা, বড় জোর মেরে ফেলবে, তার বেশি তো কিছু হবে না। কিন্তু এই কাপুরুষের মতন বেঁচে থাকার চেয়ে বীরের মতন মরে যাওয়াটা অনেক ভালো নয় কি? নিজের বন্ধুকে বিপদের মধ্যে ফেলে রেখে কতগুলো গুন্ডার ভয়ে আমরা পালিয়ে যাবো টেনিদা? আমরা পটল ডাঙার ছেলে হয়ে? আমরা
বংশ, বললে বিশ্বাস করবে না। ক্যাবলার জলের চোখের দিকে তাকিয়ে আমার কেমন একটা তেজ এসে গেল। বললাম, ঠিক কথা, করেঙ্গে ইয়া মরেঙ্গে। প্যালাজারে ভুগে ভুগে শরীরটা এমন নেংটিংয়ের মতো বেঁচে থাকার কোনো মানেই হয় না। ছ্যা, আরে একবার বই তো দুবার মরবো না। তাকিয়ে দেখি সর্দার ট্রেনেরও খাড়া হয়ে দাঁড়িয়েছে। সেই ভিতর মানুষ নয়, ঘরের মাঠে ঘোড়া পিটিয়ে যে চ্যাম্পিয়ন, সেই লোক। বাঘের মতন গলায় বলল, ঠিক বলেছিস ক্যাবলা, তুই আজকে আমার আক্কেল দাঁত গজিয়ে দিয়েছিস। একটা নয়, এক জোড়া। হয় হাউল সেনকে উদ্ধার করব, নইলে কলকাতায় ফিরে যাবো, নইলে পোড়া প্রাণ রাখবো না। উদ্ধার করেই তবে ফিরব। হ্যাঁ, একেই বলে লিডার, এই তো চাই। তক্ষণি বেরিয়ে পড়লাম তিনজনে। ওদের দুটো লাঠি তো ছিলই। আমার সেই ভাঙা ডালটা কোথায় পড়েছিল, অবশ্য একটা কাঠ কুড়িয়ে নিলাম, চেলা কাঠ, সেটা নিয়েই চললুম। এবার আর জায়গাটা চিনতে ভুল হলো না। সেই কামরাঙ্গা গাছ, আর ওই তো সেই পাষণ্ডে গোবরটা যেটা আমাকে পিছলে ফেলে দিয়েছিল। কিন্তু গর্তটা কোথায়? গর্তের তো কোনো চিহ্ন নেই, খালি এক রাস ঝোপঝাড়। কেবল ওই রে, সে গর্ত গেল কোথায়? তাই তো আমি খুব অবাক হয়ে গেলাম। টেনিদা বলল, তক্ষণই বলেছিলাম পেলা, পালাজরের ঘরে তুই খোয়াব দেখেছিস। স্বামী ঘুটঘুটানন্দ হলো কিনা দোষ ঘচাঙ্কু, পাগল না গ্যাঁজাখুরি? আমার মাথা ঘুরতে লাগলো। সত্যি কি জ্বরের ঘরে আমি খোয়াব দেখেছি? তাহলে এখন গায়েটায় ব্যথা এত টনটন করছে কেন? আর গোবরেই তো ওই পা পেছানোর দাগ। তাহলে ভুতুরে কাণ্ড নাকি? পাখি ওড়ে, রসগোল্লা উড়ে যায়, চপ কাটলেট খাওয়া হয়, মানে পেটে। কিন্তু অত বড় গর্ত যে এখন উড়ে যেতে পারে তা তো কখনোই শুনিনি, দেখিনি তো কখনোই। টেনিদা ব্যাঙ্গের হাসি এসে হলো, তোর গর্ত আমাদের চোখে, আমাদের দিকে ভয়ে পালিয়ে গেছে, বুঝলি? বলেই বীর দপ্পে ঝোপের ওপর এক পড়া। ওমা, সঙ্গেই ঝোপটায় যেন একটা ভূমিকম্প জাগলো। তার চেয়েও বেশি ভূমিকম্প জাগলো টেনিদার গায়ে। আরে বলে চেঁচিয়েই উঠে ঝোপ শুদ্ধ টেনিদার শটান মাটির তলা অদৃশ্য হলো। একেবারে সীতার পাতার প্রবেশ। তলা থেকে শব্দ হলো, খচ খচ খচ, ধপাস। ওগুলো তবে ঝোপ নয়, গাছের ডাল কেটে গর্তের মুখটা ঢেকে রেখেছিল। আমি আর ক্যাবলা তো কিছুক্ষণ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব বুঝে উঠতে পারছি না। সেই মুহূর্তে টেনিদার গর্তে ভেতরে হলো, ক্যাবলা, পেলা। আমরা চেঁচিয়ে বললাম, কি খবর তোমরা? একটু লেগেছে, কিন্তু বিশেষ ক্ষতি হয়নি। তোরা শিগগির গর্তের খাঁজে পা দিয়ে ভেতরে নেওয়া হয়। ভীষণ ব্যাপার এখানে, একদম লোমহর্ষক কাণ্ড। শুনে আমাদের লোম খাড়া হয়ে গেল। আমার মনে বলল, করেঙ্গে ইয়া মরেঙ্গে। আমি তৎক্ষণাৎ গর্তের মুখে পা দিয়ে নামতে আরম্ভ করল। ক্যাবলাও আমার পেছন চলল। তা আজকে এই পর্যন্ত থাক এই চার মূর্তির গল্প। আবার বাকি অংশগুলো প্রায় হয়ে এসছে, বাকি অংশগুলো তোমাদের আবার পরে টাটা।